সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো, তাই না? কেউ একজন রেসপন্স করবেন, কোনো সমস্যা নাই। পাচ্ছি ভাই। জি, ধন্যবাদ। আমরা আজকের ক্লাসে যেটা আমাদের মুখ্য আলোচনার বিষয় সেটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসে আমরা এতদিন ছিলাম, বেসিক থিওরি নিলাম, আমরা আমাদের নিশ সিলেক্ট করছি, নিশ সিলেক্ট করার পরে সেই নিশের আর্টিকেল লেখার জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করছি। এবার কিওয়ার্ড রিসার্চ করার পরে আমরা অন পেজের দিকে ঢুকবো, যখন আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকে আমাদের প্র্যাকটিক্যালি কাজ করতে হবে। তো আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকে যে কাজগুলা করব তার মধ্যে আমাদের আজকের কাজ থাকবে কন্টেন্ট ক্রিয়েশন এর উপরে এবং ওয়ার্ডপ্রেসের কিছু প্লাগইনস এর উপরে, যেটা আমাদের কাজ করার জন্য বিশেষভাবে প্রয়োজন হবে। তো আমরা এটা পর্যন্ত দেখছিলাম, এর যে ধাপ আছে আমরা এগুলা প্র্যাকটিক্যালি সামনে পেয়ে যাব, কোনটা কিভাবে কাজ করে, ব্যাকলিংক, সাইট ম্যাপ, গুগল অ্যানালাইটিক, গুগল সার্চ কনসোল, এগুলো সব আমরা সামনে পেয়ে যাব। তো আমরা আজকে আমাদের ফার্স্ট যে কাজ সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসে পারমালিঙ্ক ঠিক করা এবং ইউজ এসইও প্লাগইন ইনস্টল করা। তো আমরা যদি ওয়ার্ডপ্রেসে আসি, ওয়ার্ডপ্রেসে লগইন করার জন্য যে কোনো ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসে লগইন করার জন্য সেটার লিংক হয় হচ্ছে আপনার যে ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটের নাম yusuf.xyz, yusuf.xyz, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট কিংবা আপনার যে নামে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটের নাম /wp/admin, এটা হচ্ছে লগইন ইউআরএল, ওয়ার্ডপ্রেসে লগইন করার ইউআরএল। আমরা আগামী ক্লাসে ওয়ার্ডপ্রেস সেটআপ করার সময় আমরা দেখব কিভাবে আমরা এখানে লগইন করার যে ইউআরএল, পাসওয়ার্ড, ইউজার নেম কিভাবে সেট করে সেটা আমরা আগামীতে দেখব। বাট আজকে আমরা এখানে জাস্ট এটা দেখে নিচ্ছি যে কোন কোন লিংকে ঢুকে আমরা লগইন করব। ভাই আসসালামু আলাইকুম, ইমাম বলছিলাম। জি ভাই বলেন। ইউসুফ ভাই, আগামী যে ক্লাসটা শনিবারে যেটা বললেন ওয়ার্ডপ্রেসের যে ব্যাপারে, তো কতটুকু আইডিয়া পাবো বা কতটুকু শিক্ষিত হতে পারবো ওই একটা ক্লাসে ওয়ার্ডপ্রেসে, যে নিজের ওয়েবসাইটটা কি বানানো যাবে ওয়ার্ডপ্রেসে, এরকম কিছু পর্যন্ত কি যেতে পারবো? না জাস্ট না একটা ধারণা। না, একটা ধারণা, মানে এসইওর ক্ষেত্রে আপনার যতটুকু ওয়ার্ডপ্রেসের প্রয়োজন হবে ততটুকু পর্যন্ত আমি আপনাকেই দিয়ে দেবো। যেটা আমি আপনাকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে আপনার মানে আর কি বোনাস, কারণ আপনার মার্কেটিং আলাদা জিনিস আর হচ্ছে ওয়ার্ডপ্রেস আলাদা জিনিস, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট আলাদা জিনিস। তো ওইখানে জাস্ট প্রথম যারা কাজ করে তারা ওয়েবসাইট কিভাবে কিনবে, হোস্টিং কিভাবে কিনবে, ওয়েবসাইটের সাথে হোস্টিং কিভাবে কানেক্ট করতে হয়, তারপরে আপনি কিভাবে থিম ইনস্টল করবেন, এই যে ব্যাপারগুলা, ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করবেন, এই যে ব্যাপারগুলো সবাই জানে না। কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের নামে নিবেন, মানে জিমেইল নিবেন, মেইল নিবেন, এই জিনিসগুলো সবাই কম বেশি জানে না, যার কারণে ওই ক্লাসটা দেওয়া অ্যাকচুয়ালি। কারণ আপনি ওয়েবসাইট কিভাবে কাস্টমাইজ করবেন, ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন, সেটা ব্যাপক একটা ব্যাপার, আমরা এতটা কমপ্লিট করতে পারবো না। বেসিক আপনার যতটুকু প্রয়োজন হবে, আর এসইওর ক্ষেত্রে ওইটা প্রয়োজন হয় না। কারণ হচ্ছে আপনি যদি মানে নিজেরও বিজনেস করেন, তারপর আপনার যে ওয়ার্ডপ্রেস, আপনার যে থাকবে, মানে আপনার যে ডিজাইনার ডেভেলপার থাকবে, সে আপনাকে সবকিছু রেডি করে দিবে, আপনি শুধু আমি যেগুলা দেখাবো এইগুলাই আপনাকে ঢুকে ঢুকে করতে হবে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। জি। আর ওটা যেটা দিচ্ছি ওটা আসলে অ্যাকচুয়ালি ডিজাইন ডেভেলপারের কাজ। আর ওইখানে আপনার যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন তাহলে সে আপনাকে ওনার মানে ওয়েবসাইটের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবে। লাইক আমি যেভাবে ঢুকলাম, আমি আরেকবার ঢুকে দেখাই। wp admin, এইখানে ঢোকার পরে
আমার ডিরেক্ট ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে। আমি এইমাত্র লগ ইন করছি, তো লাইক আমি যদি এইটা দেখাই, এইখানে ঢোকার পরে এরকম আপনার কাছে ওয়ার্ডপ্রেস এর আপনার কিন্তু ওয়েবসাইটের যে সি প্যানেল সেটা কিন্তু আলাদা জিনিস, আর ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডের লগ ইন সেটা কিন্তু আলাদা জিনিস। আপনি ওয়ার্ডপ্রেস এ লগ ইন করার জন্য আপনাকে ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হবে। এই ইউজার নেম পাসওয়ার্ড আপনার সি প্যানেল থেকে সেট আপ করা হয়, যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয় তখন করা হয়। তো আপনি এই যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দেওয়া আছে এই জায়গাতে, এরকম ইউজার নেম আর পাসওয়ার্ড থাকবে। সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনি ডিরেক্ট এরকম ড্যাশবোর্ডে চলে আসবেন। এই ড্যাশবোর্ডের ইন্টারফেস এক একটা ওয়েবসাইটের জন্য এক এক রকম হইতে পারে, কারণ আমার এটা হচ্ছে ব্লগ সাইট, তো আমার এটার ইন্টারফেস একরকম। আমি এইটা যদি আপনাকে দেখাই, আমি আপনাকে দুটাই দেখাইতেছি। আমার এখানে সব ধরনের প্লাগইনস, সব ধরনের টুলস লাগে না, বাট যদি কোনো ই কমার্স সাইট হয় সেটার জন্য কিন্তু অনেক ধরনের টুলস, অনেক ধরনের এক্সটেনশন ব্যবহার করতে হয়। লাইক এখানে দেখেন, এখানে অনেক কিছু আছে, এইচটিএমএল বুকস, তারপরে সাইজ গাইড, তারপরে ই কমার্স, তারপরে এখানে আরো আছে দোকান, দোকান থাকে, তারপরে যে উডমার্ট, এটা হচ্ছে এই থিমের নাম অবশ্য। তো মানে এই যে জিনিসগুলা, এই জিনিসগুলা কিন্তু নর্মালি আমার কাছে নাই। এখানে আছে প্রোডাক্ট, এই জিনিসগুলা কিন্তু দেখেন আমারটাতে নাই, কারণ আমারটা হচ্ছে একটা ব্লগ সাইট আর এটা হচ্ছে একটা ই কমার্স সাইট। আমি ই কমার্সে কিভাবে কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় সেটাও আমি আপনাদের দেখাবো, বাট আমরা আজকে দেখতেছি হচ্ছে একটা ব্লগ সাইটে কিভাবে আপনি পোস্ট করবেন আর আপনার যে রেগুলার যে কাজ সেই কাজটা আপনি কিভাবে করবেন। তো আপনার ওয়ার্ডপ্রেসে ঢোকার পরে, মানে আপনি ওয়ার্ডপ্রেসে লগ ইন করলেন, ওয়ার্ডপ্রেসে লগ ইন করার পরে আপনার প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আপনি সেটিংস থেকে পারমালিঙ্কে আসবেন। সর্বপ্রথম সেটিংসে যাবেন, সেটিংস থেকে পারমালিঙ্কে আসবেন। ড্যাশবোর্ডে পারমালিঙ্কে আসার পর আপনি এখানে দেখেন অনেকগুলা জিনিস দেওয়া আছে। আমরা সব সময় প্রথমত, মানে প্রথম অবস্থায় যখন আমরা ওয়ার্ডপ্রেস তৈরি করব, তখন আমরা মানে কোনো পোস্ট করার আগে আমরা এখানে পোস্ট নেম, পারমালিঙ্কটা পোস্ট নেম সিলেক্ট করে দিয়ে সেভ দিব। কারণ আমরা যদি মানে ডেটে থাকি কিংবা মান্থ এই রকম থাকি, তাহলে দেখা যাবে কি আমাদের যে লিঙ্কটা তৈরি হবে, আমরা পোস্ট করার পরে যে লিঙ্কটা তৈরি হবে, প্লেনে থাকলে এরকম লিঙ্ক তৈরি হবে, ডেটে থাকলে এরকম লিঙ্ক তৈরি হবে, আবার নাম্বারিকে থাকলে এরকম লিঙ্ক তৈরি হবে। বাট আপনি যদি পোস্ট নেমে থাকেন, তাহলে আপনি যে নামে পোস্ট করতেছেন, আপনার যে আর্টিকেলটা লিখতেছেন তার যে টাইটেলটা, সেই টাইটেলটা অটোমেটিক্যালি সে এই যে লিঙ্ক, সে অটোমেটিক্যালি ইউআরএল এর মধ্যে নিয়ে যাবে। এই ইউআরএল কেই কিন্তু আমরা এই জায়গাতে পারমালিঙ্ক বলতেছি। পারমালিঙ্ক বলতে এখানে যেটা মিন করা হচ্ছে সেটা হচ্ছে আপনার যে মেইন ওয়েবসাইট নেমটা আর কি, yusuf.xyz, এর পরের যে অংশটা আছে আমরা এটাকে মডিফাই করতে পারি, কাস্টমাইজ করতে পারি। সেই কাস্টমাইজের কাজটাকে আমরা পারমালিঙ্ক হিসেবে ধরে আমরা ওইটাকে কাস্টমাইজ করবো। আর এখানে মানে এক এক জায়গায় এক এক রকম বলে। ইমাম ভাই হয়তো নাজমুল ভাইয়ের ক্লাসে শুনে থাকবেন ওটাকে ভ্যানিটি লিঙ্ক বলে থাকে, আর এহসান ভাই শুনে থাকবেন নাজমুল ভাই বলেছিল ভ্যানিটি লিঙ্ক। অ্যাকচুয়ালি এটা ওয়ার্ডপ্রেস এর ভাষায় কিংবা অনলাইন জগতে এটাকে অ্যাকচুয়ালি পারমালিঙ্ক বলা হয়। আপনারা ভ্যানিটি লিঙ্ক হিসেবে শুনে থাকবেন, কিন্তু এটাকে অ্যাকচুয়ালি পারমালিঙ্ক বলা হয়। তো আমরা আমাদের প্রথম কাজ হবে আমাদের ওয়েবসাইটে আমরা পারমালিঙ্কটা মানে সিম্পল পোস্ট, মানে পোস্ট নেম হিসেবে সিলেক্ট করে দিব, যাতে আমাদের পোস্টগুলা পোস্ট নেম হিসেবে যায়। তবে এটা দেওয়ার কারণ হচ্ছে যদি আপনি ভুলবশত আপনি আপনার ওয়েবসাইটের মানে পোস্ট করার সময় যদি আপনি আপনার লিঙ্কটা কাস্টমাইজ না করেন, তাহলেও আপনার পোস্টের যে নাম আছে সেই নামটা সে পারমালিঙ্কে নিয়ে যাবে। সেটা গুড প্র্যাকটিস আর কি, এসইওর জন্য এসইও ফ্রেন্ডলি গুড প্র্যাকটিস হবে। তো আমরা এইটা করলাম। আমাদের সেকেন্ড যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা প্লাগইনস থেকে ইয়োস্ট এসইও প্লাগইন, এই যে ইয়োস্ট এসইও প্লাগইন যেটা আমার এখানে ইনস্টল করা আছে অলরেডি, আমরা ইয়োস্ট এসইও প্লাগইন ইনস্টল করে নেব। ইয়োস্ট এসইও প্লাগইন ইনস্টল করার জন্য নরমালি আমরা এইখান থেকে আমরা আছি প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে যাব। অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পর এইখানে আমরা সার্চ করব
এই সার্চ বক্সে সার্চ করব ইয়োস্ট এসইও। ইয়োস্ট এসইও লিখলে এই যে ইয়োস্ট এসইও প্লাগইনটা আছে ওয়ার্ডপ্রেসের জন্য, এটা লোড হইতে একটু সময় নিচ্ছে, আপনারা একটু দেখে নেবেন। নেক্সট যেন আপনাদের এটা মানে খুঁজে পেতে সুবিধা হয়। ইয়োস্ট এসইও লিখলে অনেকগুলো প্লাগইনস আসে তো, তবে এই ইয়োস্ট এসইও যেটা আমরা এটাকেই টার্গেট করব এবং এটাই আমাদের মানে মেইন যেটা টার্গেটেড প্লাগইন সেটা। এটা লোড হতে একটু সময় নিচ্ছে। যে জুলফিকার ভাই বলছেন আরেকবার পারমালিঙ্ক দেখাবেন প্লিজ। হ্যাঁ, আমরা পারমালিঙ্ক আরো একবার দেখবো। আমরা কোশ্চেন গুলা একটু নোট করে রাখি। আমরা ক্লাস শেষে, আজকের ক্লাসটা খুব বেশি দীর্ঘ হবে না, আমরা একটু নোট করে রাখি কোনটা কোনটা প্রবলেম হচ্ছে। আমরা লাস্টে আমরা এই সেশনটা শেষে আমরা মানে কোশ্চেন সবগুলা নিব। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, নেট প্রবলেম নো প্রবলেম, এটা আমরা ইয়া করে নিব, সমস্যা নাই। পেজটা লোড হয়নি ঠিক মতো। তো আমাদের যে এই যে প্লাগইনসটা, আমরা না আইকনটাও দেখে নেন, এখানে দেখে নেন বাই টিম ইয়োস্ট। এই যে প্লাগইনটা, আমরা এই প্লাগইনটা ব্যবহার করব আমাদের এসইও এর জন্য। আমরা এই প্লাগইনটা ব্যবহার করব যেন আমাদের এসইও যত ভুল ভ্রান্তি আছে সেই ভুল ভ্রান্তিগুলা এটা সঠিকভাবে আমাদেরকে সমাধান দিয়ে দেয়। তো আমাদের প্রথম যে দুইটা কাজ ছিল, আমরা প্রথম যে দুইটা কাজ সিলেক্ট করেছিলাম সেটা হচ্ছে আমরা প্রথমে পারমালিঙ্ক সেট করলাম, তার উপরে ইয়োস্ট এসইও প্লাগইন সেটআপ দিলাম। এই দুইটা কাজ আমাদের মেইনলি প্রথমে লক্ষণীয় বিষয় ছিল। এই দুইটা কাজ কমপ্লিট করার পরে আমরা যদি আমাদের হাতে কোনো আর্টিকেল রেডি থাকে, আমাদের হাতে যখন আর্টিকেল রেডি থাকবে তখন আমরা আর্টিকেল নিয়ে কাজ করব, আর্টিকেল অপটিমাইজেশনে যাব। তার আগে আমাদের একটু প্রয়োজন আমরা ইয়োস্ট এসইও প্লাগইনটা একটু আমাদের ওয়েবসাইটের সাথে ঠিকমতো সেটআপ করে নেওয়া। আমরা ইয়োস্ট এসইও প্লাগইন ইনস্টল দেওয়ার পরে আমাদের এই যে মেনু বারটা, এই বারটাতে সেটিংস এর নিচে এখানে দেখেন এসইও নামে একটা অপশন আসছে। এইটা হচ্ছে ইয়োস্ট এসইও প্লাগইনের অপশন আর কি। ইয়োস্ট এসইও প্লাগইনের এই অপশনটা এখানে শো করা হচ্ছে। আমরা এইখান থেকে আমরা ইয়োস্ট এসইও প্লাগইনে যাব, ইয়োস্ট এসইও প্লাগইনের সেটআপটা ঠিক করার জন্য, যাতে ও আমাদের সঠিক ইনফরমেশন গুলা এবং সঠিকভাবে আমাদের সাথে কাজ করে। তো এর কিছু বেসিক মানে সেটিংস আছে যেগুলো আমাদের ঠিক করে নেওয়া উচিত। যেমন ধরেন আমরা আছি বর্তমান প্রবলেমস নো, কোনো প্রবলেমস নাই আমার ওয়েবসাইটে, নোটিফিকেশনও নাই। তো আমরা প্রথমে জেনারেল সেকশনের ড্যাশবোর্ড দেখলাম, ড্যাশবোর্ডে কোনো সমস্যা নাই। আমরা আসলাম ফিচারে আসার পর আমরা এইখানে যে লেখাগুলা দেখতেছি, আমরা এইগুলা এক একটা জিনিস এক একটা কাজে ব্যবহার হবে। লাইক এখানে লেখা আছে এক্সএমএল সাইট ম্যাপ, আমরা এইখান থেকে সাইট ম্যাপ তৈরি করে আমাদের ওয়েবসাইটে বসাইতে পারি, যেটা আমাদের বাইরে থেকে সাইট ম্যাপ তৈরি করে আনার প্রয়োজন হবে না। আমাদের ইয়োস্ট এসইও প্লাগইন নিজেই সাইট ম্যাপ তৈরি করে দিবে আমাদের ওয়েবসাইটের জন্য। আমরা এটাকে অন করে রাখবো। বাকি এখানে ইয়োস্ট অ্যানালাইজ এই যে অপশন গুলা আছে আমরা মোটামুটি সবগুলাই অন করে রাখবো। এখানে অফ করার কিছু নাই, আমি জাস্ট বলে বোঝানোর চেষ্টা করতেছি। অ্যাডমিন বার, মেনু, এগুলা যা আছে আমরা সবকিছুই অন করে রাখবো। দেন এখানে ওয়েবমাস্টার টুল বলতে কি বোঝায় দেখেন, আমার এখানে দুইটা ভেরিফাই করা আছে। একটা হচ্ছে বিং ভেরিফিকেশন কোড, একটা হচ্ছে গুগল ভেরিফিকেশন কোড। ওয়েবমাস্টার টুলটা হচ্ছে কি, আমাদের ওয়েবসাইট যখন মোটামুটি ভাবে রেডি, মানে আমাদের ওয়েবসাইটে মোটামুটি পোস্ট করা হয়েছে, আমাদের ওয়েবসাইটে মোটামুটি কন্টেন্ট আছে, যখন একটা ট্রাফিক আমাদের ওয়েবসাইটে আসলে কিছু পড়ার মতো পাবে বা তার প্রয়োজনীয় ইনফরমেশন পাবে, তখন কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটটাকে পাবলিশ করবো। তার আগে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইট পাবলিশ করব না। তো আমাদের যখন পাবলিশ করার সময় হবে সেই সময়ে আমরা আমাদের ওয়েবসাইটকে যখন গুগল সার্চ কনসোলে দিব, তখন আগে এই জিনিসটা ভেরিফাই করা হইতো। ইয়োস্ট এসইও প্লাগইন ছাড়াও ভেরিফাই করা হয়, কিন্তু ভেরিফাই করার জন্য আপনাকে যাইতে হবে অ্যাপিয়ারেন্সের মধ্যে থিম এডিটর। আমি আপনাকে দেখাই দিই, অ্যাপিয়ারেন্সের মধ্যে থিম এডিটরে যদি যান তাহলে আপনাকে থিম এডিট করে এইখানে হেড টু হেড এর মধ্যে একটা কোড বসাইতে হবে।
গুগল সার্চ কনসোল আপনাকে একটা কোড দিবে, যখন আমরা সার্চ কনসোলে সাবমিট করব তখন আমরা এর ক্লিয়ার বাকি যত ডিটেল আছে তখন তখন দেখব কিভাবে করতে হয়। এখন আমরা জাস্ট এটা সম্পর্কে একটা বেসিক আইডিয়া নিতেছি। তো এই যে সেকশনটা এইটা কিন্তু কোডিং, আপনার যে ওয়ার্ডপ্রেস থিমটা চলতেছে এই থিম কিন্তু এই কোডের উপরে চলতেছে। এই যে কোডটা এখানে দেওয়া আছে এই কোডের উপরে চলতেছে। আমরা নরমালি অনেক মানে বেশিরভাগ কোড গুলা বসানো হেডার ডট পিএইচপি, আপনারা রাইট সাইডে দেখতে পাচ্ছেন আমার মনে হচ্ছে যে হেডার ডট পিএইচপি একটা সাইট আছে। আমরা এর মধ্যে যদি যাই, হেডার ডট পিএইচপি তে যদি যাই, এখানে আমরা এই ওয়েবসাইটের হেড সেকশনটা পাবো। এইটা কিন্তু সব থেকে ভালো বোঝে যারা ওয়েব ডিজাইনার, তারা ভালো বুঝবে। আমরা অ্যাজ এ এসইও এক্সপার্ট কিংবা আমরা যখন এসইও করব তখন আমাদের যেটা বেসিক কাজ হবে সেটা হচ্ছে আমরা জাস্ট এত বোঝার দরকার নাই, আমরা নরমালি যতটুকু প্রয়োজন ততটুকু করবো। আমাদের কাজ হচ্ছে এই দেখেন এখানে একটা হেড আছে, এখানে একটা হেড আছে, আমরা উপরে আরো একটা হেড পাবো। মানে একটা এইখানে হেড শুরু, হেডার সেকশন শুরু, এইখানে হেডার সেকশন শেষ। এই একটা হেড আর এই একটা হেড, এই যে দুইটা হেড, এই দুইটা হেডের মাঝে যত ধরনের কোড লাইক মেটা ট্যাগ, তারপরে আপনার গুগল অ্যানালাইটিক, গুগল অ্যানালাইটিক প্লাস হচ্ছে গুগল সার্চ কনসোল, বাইদু ওয়েবমাস্টার টুল বা বাইদু সার্চ কনসোল, এই যে ব্যাপারগুলো আমাদের যত কোড আমরা আমাদের ওয়েবসাইটে বসাই বেশিরভাগ কোড কিন্তু হেড টু হেড এর মধ্যে বসে। আবার ধরেন গুগল ট্যাগ ম্যানেজার, কোনো পিক্সেল যদি আমরা সেট আপ করি, এই যে যত কাজ যত কোড গুলো এটা কিন্তু হেড টু হেড এর মধ্যে বসে। অনেক ওয়েবসাইটে কিন্তু এরকম এই যে সাইডে যে বারটা দেওয়া আছে এই বারটা নাও থাকতে পারে। এই বারটা যদি নাও থাকে ঘাবড়ানোর কিছু নাই, কন্ট্রোল এফ চাপ দিলে সার্চ আসবে, সার্চ থেকে কন্ট্রোল এফ যদি আমরা চাপি তাহলে সার্চ আসবে। এই সার্চ বক্সের মধ্যে যদি আমরা হেড লিখি তাহলে আমরা হেডার সেকশন পেয়ে যাব। তো এইটা হচ্ছে মানে আমরা নরমালি বেসিক যতটুকু জানার দরকার ততটুকু জেনে নিচ্ছি যে কোথায় কি করতে হবে। হেডার সেকশনের কাজ হবে আমরা যখন এই যে আমরা এই কোডটা যে বসাইছি এই কোডটা যদি আমরা ইউএসএসও প্লাগইন না ব্যবহার করে আমাদের ডিরেক্ট কোডিং এ যে বসাইতাম তাহলে আমরা এটা আমাদের ওইখানে বসাইতো। যখন আমরা প্র্যাকটিক্যালি গুগল সার্চ কনসোল ইনস্টল করব তখন এর কমপ্লিট ধারণা নিয়ে নেব। এখন আমরা জাস্ট ইউএসএসও প্লাগইনকে সেটআপ করতেছি এবং তার বেসিক ধারণা নিচ্ছি। এইখানে আপনার মোটামুটি যতগুলা মানে ওয়েব ইয়া আছে, সার্চ ইঞ্জিন আছে, সার্চ ইঞ্জিন গুলার কোড আপনি কোথায় বসাবেন সেই জায়গাগুলো দেওয়া আছে। এখানে বাইদুর কোড বসানোর জায়গা দেওয়া আছে, এখানে বিং এর কোড বসানোর জায়গা দেওয়া আছে, এখানে গুগলের কোড বসানোর জায়গা দেওয়া আছে, এটা ইয়ান্ডেক্স এর জন্য দেওয়া আছে। তো আমি এর মধ্যে দুইটাতে ভেরিফাই করছি, মানে আমার ওয়েবসাইটকে গুগল এবং বিং এ যদি সার্চ করা হয় তাহলে আমার ওয়েবসাইটটা পাওয়া যাবে। গুগলে তো পাওয়া যায়, যদি বিং এ আসি আমরা bing.com এ যদি আমার ওয়েবসাইটকে আমরা সার্চ করি লাইক এমডি ইউসুফ মুন্সি, তাহলে আমরা আমার দেখেন এমডি ইউসুফ মুন্সিতে যে কয়েকটা রেজাল্ট আসছে বিং এ, এইটা আমার রেজাল্ট। দেখেন আরেকটা জিনিস লক্ষ্য করেন, আমি দুই জায়গাতে আপনাদের সার্চ করে দেখাই। সরি, আমরা যদি দুই জায়গাতে সার্চ করে দেখাই, দেখেন গুগল কতটা আগায়। গুগলের কাছে আমার এই নামের এগেইনস্টে মানে এই কিওয়ার্ডের এগেইনস্টে এমডি ইউসুফ মুন্সি এই কিওয়ার্ডের এগেইনস্টে গুগলের কাছে রেজাল্ট আছে 4,27,000। বাট দেখেন বিং কতটা পিছিয়ে আছে, বিং এর কাছে রেজাল্ট আছে মাত্র 19,600। 19,600 রেজাল্ট নিয়ে আছে বিং, আর 4,27,000 রেজাল্ট আছে গুগলের কাছে। তো যাই হোক, যে রেজাল্টে আছে এইখানে লক্ষ্য করলে দেখেন এইটা আমার রেজাল্ট, এইটা আমার রেজাল্ট, এটাও আমার রেজাল্ট। মানে যে কয়টা রেজাল্ট এখানে আসছে এটা আমার ওয়েবসাইট, এটা আমার ওয়েবসাইট, এটা আমার টুইটার অ্যাকাউন্ট, এটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, মানে যা আসছে মোটামুটি ফার্স্ট পেজ আমি দখল করে ফেলছি আমার নামে এইখানেও আমি মোটামুটি আমার নাম দিয়ে ফার্স্ট পেজ আমি দখল করে ফেলছি। না, এইটা আমার ওয়েবসাইট, এইটা আমার রেজাল্ট না, এটাও আমার রেজাল্ট না, সরি। মোটামুটি আমি যতদূর পারছি দখল করে ফেলছি। প্রথম দুইটাই আমার রেজাল্ট আছে, টপ দুইটা আমার রেজাল্ট আছে, 1 নম্বর 2 নম্বর রেজাল্ট আমার।
তারপরে আমার রেজাল্ট আশপাশে আর নাই। যাই হোক, আমি বিং নিয়ে তো কাজ করিও নাই, জাস্ট সার্চ কনসোলের যতটুকু কাজ করার ততটুকুই করছি। তবে টপ দুইটা রেজাল্ট আমার আছে, এই একটা আছে, এই একটা আছে। এটা ইউটিউব থেকে আসতেছে। ইউটিউব থেকে যে রেজাল্ট আসছে এটার কিন্তু মেইন কারণ হচ্ছে আমার ইউটিউব এসইও কিন্তু যথেষ্ট ভালো হয়েছে, যার কারণে কিন্তু আমার ইউটিউব থেকে এই 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 যে ইউটিউবের যে রেজাল্ট আসছে এটা কিন্তু আমার ইউটিউব এসইওটা ভালো করার কারণে এখানে আসছে। আর এখানে আমার আর একটা ওয়েবসাইট আসছে লিঙ্কডইন। লিঙ্কডইনের লিঙ্ক এই জায়গাতে আসছে, কিন্তু আমরা মানে মোটামুটি ভাবে আমাদের এখানে জানার অনেক কিছু আছে। লিঙ্কডইন হোক আর ইউটিউব হোক আর ফেসবুক হোক আর ইনস্টাগ্রাম হোক, কেন র্যাঙ্ক করে, কি কারণে র্যাঙ্ক করে, কিভাবে র্যাঙ্ক করে, সেটা কিন্তু আমাদের জানার বিষয় আছে। আমরা ওয়েবসাইট র্যাঙ্ক করাইতেছি, তবে আমি আমার ক্লাসের শেষে, যদিও এটা আমাদের মানে ক্লাস মডিউলের মধ্যে আসে না, তারপর আমি চেষ্টা করবো আমার যতটুকু সম্ভব দেওয়া। তো আমরা লাস্টের দিকে আমাদের মানে সোশ্যাল সাইট গুলা কিভাবে আমরা র্যাঙ্ক করাইতে পারি সেদিকেও খেয়াল রাখবো। আমরা কিভাবে আমাদের সোশ্যাল সাইট গুলা র্যাঙ্ক করাইতে পারি সেটা আমরা জানবো। তো আমরা এখানে যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে আমি বিং এবং গুগল এই দুইটাতে আমি আমার ওয়েবসাইটকে সাবমিট করছি, যেন এই দুইটাতে আমার ওয়েবসাইটকে কেউ যদি সার্চ করে তাহলে আমার ওয়েবসাইটটা যেন সে পায়। এই গেল হচ্ছে ওয়েবমাস্টারের মানে ওয়েবমাস্টার টুলের কাজ। তো এরপরে আমরা আছে সার্চ অ্যাপিয়ারেন্স। আমরা এখানে আরো কিছু সেটিংস পাবো, স্টেপ বাই স্টেপ আমরা দেখতেছি। সার্চ অ্যাপিয়ারেন্স এর মধ্যে যদি আমরা জেনারেল সেকশনে দেখি, জেনারেল সেকশনে এটা হচ্ছে টাইটেল সেপারেটর। টাইটেল সেপারেটর বলতে আমরা কি বুঝতেছি? টাইটেল সেপারেটর হচ্ছে এই জিনিস, ধরেন আপনি আমার ওয়েবসাইটে গেলেন, ওয়েবসাইটে যাওয়ার পরে আমার এইখানে যে লিঙ্ক পার্মা লিঙ্কটা আসে এবং টাইটেল যে লেখাটা থাকে, টাইটেলে যে লেখাটা থাকে লম্বা, মানে এখানে আমার এটাতে ব্লগ আমি করিনি, আমার ব্লগ সাইটটা পুরাই ফাঁকা আছে। আমার ওয়েবসাইটের পুরো ব্লগটাই ফাঁকা। দেখেন আমার ওয়েবসাইটে আমি কোনো ব্লগিং এখনো করিনি। তো ব্লগ যদি থাকতো তাহলে আমি কমপ্লিট দেখাইতে পারতাম, তবে আমি টিপটপের পোস্ট থেকে দেখাই দিব। মানে অ্যাকচুয়ালি হচ্ছে আপনার মানে ওয়েবসাইটের লিংক হোক আর আপনার যে টাইটেলটা লিখলেন এর যে সেপারেটর হবে, মাঝখানে স্পেসের জায়গায় যে অংশটা বসবে সেটা সেপারেটর আপনি কি ব্যবহার করবেন? এটা এসইও ফ্রেন্ডলি হচ্ছে এই ড্যাশ, এইটা ব্যবহার করা এসইও ফ্রেন্ডলি। তবে ইউটিউবে সব থেকে বেশি ব্যবহার হয় পাইপ, ইউটিউবের জন্য সব থেকে বেশি ব্যবহার হয় পাইপ, আর ওয়েবসাইটের জন্য সব থেকে বেশি ব্যবহার হয় এইটা। তো আমরা সেপারেটর হিসেবে এটা ব্যবহার করব। নর্মালি এখানে এটাই দেখার বিষয় ছিল। তারপরে কন্টেন্ট টাইপ, কন্টেন্টে আমাদের পোস্ট সার্চ ইঞ্জিনে আসবে কিনা সেটা আমরা ইয়েস করে রাখছি। ডেট ইন গুগল রিভিউ, মানে আমরা যে পোস্টটা করছি আমাদের পোস্টটা আমাদের গুগলের মানে আই মিন গুগলে যখন আমাদের পোস্টটা শো করবে তখন আমাদের ডেটটা শো করবে কিনা। অনেক ওয়েবসাইট আছে যখন যারা আপডেট পোস্ট করে, লাইক মনে করেন যে আপনি যখন ওয়েবসাইটে কোনো ইনফরমেশন দেখতে যাচ্ছেন যে আজকে কাদের কাদের ফুটবল ম্যাচ আছে, কিংবা এই বছর কোন কোন টিম কতবার জিতছে, যদি সেটা দেখতে আপনি অবশ্যই চাবেন যে লেটেস্ট যে নিউজটা আসছে কিংবা লেটেস্ট যে আর্টিকেলটা আসছে সেটা পড়া। তো যখন আপডেট পোস্ট আসে তখন অনেক আপডেট পোস্টের পাশে ডেট শো করা থাকে, মানে পোস্টের পাশে ডেট দেওয়া থাকে, যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে এই পোস্টটা অ্যাকচুয়ালি কবে আসছে, গুগলে কবে আসছে। লাইক আপনি যদি সার্চ করেন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লিখে যদি সার্চ করি, এখানে মানে বেশিরভাগ লোকই এটা, যেমন আমি এই যে এখানে দেখেন একটা ডেট দেওয়া আছে, বাকিটাতে কিন্তু ডেট দেওয়া নেই, এটাতে ডেট দেওয়া আছে মার্চ 2020। এই লোক কেন দিছে জানেন? মানে এটা লেটেস্ট আপডেট করছে উনি, মানুষ দেখবে যে আপডেট, এটা একটা আপডেট ভার্সন 2020-এর এবং মার্চ মাসের, এই কারণে উনি ডেটটা শো করায় রাখছে। দেখেন এইটা যতগুলা দেখবেন লেটেস্টটা ডেট পাবেন, আর যেটা ডেট নাই সেটা মনে করবেন ব্যাকডেটেড। কারণ যাদের ডেট যদি এখানে কেউ দেখে, ডিজিটাল মার্কেটিং সার্চ করে যদি কেউ দেখে যে ডেট রয়েছে আজ থেকে মানে 2 বছর পুরানো, তাহলে কি সে ওই আর্টিকেলে ঢুকবে? অবশ্যই ঢুকবে না, সে বের হয়ে যাবে। সো এখানে ডেট দেওয়ার কারণ হচ্ছে যেন আপনার আর্টিকেলটা দেখে মানুষ বুঝতে পারে, আপনার সার্চ রেজাল্ট থেকে যেন মানুষ বুঝতে পারে যে হ্যাঁ এই রেজাল্টটা রিসেন্ট আসছে, এই আর্টিকেলটা রিসেন্ট আসছে, এটা পড়ে আমি আপডেট ইনফরমেশন পাবো। তো এইটা
এই জায়গা থেকে অনেকেই অফ করে রাখে, আমি এটা কেটে দেই, এইটা অফ করে রাখে যাতে তার ইয়াটা না দেখা যায়, মানে তার যে রেজাল্টটা কবে সে আপডেট করছে সেই ডেটটা যেন না দেখা যায়। অনেকে হাইড করে রাখে, তারা রেগুলার আপডেট থাকে না যে কারণে হাইড করে রাখে। So, আমরা প্রথমটা দেখলাম আমাদের পোস্ট সার্চ ইঞ্জিনে শো করবে কিনা, হ্যাঁ শো করবে। তারপর এটা হাইড করা আছে, এটা হচ্ছে ইউজড মেটা বক্স। ইউজড এসইওর মেটা বক্সটা আপনি যখন কোনো মানে পোস্ট করবেন, পোস্টের ওইখানে আপনার ইউজড এর মেটা বক্সটা শো করবে কিনা সেটা এই জায়গাতে দেওয়া আছে। তবে আমরা এটা কিভাবে কাজ করে সেটা আমরা প্র্যাকটিক্যালি পেয়ে যাবো, জাস্ট আমরা এখানে মনে রাখতেছি এটা আমরা অন করে রাখবো, শো করে রাখবো। তারপরে মিডিয়া ইয়েস, এটা শো করা থাকবে, এগুলার তেমন কোনো দরকার। তবে হ্যাঁ এটা শো ক্যাটাগরিজ ইন সার্চ ইঞ্জিন, আপনার ক্যাটাগরি, আপনার ওয়েবসাইটে নানান ক্যাটাগরি থাকতে পারে। যেমন আমার ওয়েবসাইটে আমার টিকটকের মধ্যে নানান ক্যাটাগরি আছে, লাইক মনে করেন হচ্ছে ইলেকট্রিক ডিভাইস একটা ক্যাটাগরি, ক্লথ একটা ক্যাটাগরি, তারপরে ভেইপ একটা ক্যাটাগরি, মিউজিক ইনস্ট্রুমেন্ট এটা একটা ক্যাটাগরি। তো এই যে আলাদা আলাদা ক্যাটাগরি, এই ক্যাটাগরি গুলা আপনার ওয়েবসাইটের সার্চ রেজাল্টে শো করবে কিনা সেটা কিন্তু এইখান থেকে অন অফ করা হয়। তো আপনি এটা যদি অন করে রাখেন, অনেকেই অন করে অনেকেই করে না। কেন করে না সেটা হচ্ছে গুগলের কাছে এক ক্যাটাগরি বারবার শো করলে গুগল সেটাকে কপি মনে করে, এটার একটু সমস্যা আছে। লাইক আমি যদি আপনাকে এক্সাম্পল দেই তাহলে আপনি বুঝতে পারবেন। মনে করেন আপনি একটা পোস্ট করলেন র্যামের কি কাজ, মানে কম্পিউটারের র্যাম কি কাজ করে, আপনি সেটা নিয়ে একটা পোস্ট করলেন। দেন সেই পোস্টটা যাচ্ছে হচ্ছে মানে একটা ক্যাটাগরি, সেটা আপনি কম্পিউটার পার্টস এর মধ্যে কিংবা কম্পিউটার পার্টস এর মধ্যে আপনি এই ক্যাটাগরিতে এই পোস্টটা করলেন যে র্যামের কি কাজ। বাট আপনি যদি আরো একটা পোস্ট করেন যে মানে আপনি কম্পিউটারের স্পিড কিভাবে বাড়াইতে পারেন, তখন কিন্তু র্যামের কথাটা আসবে আবার। তখন কিন্তু আপনি ওই পোস্টটা যদি অন্য কোনো ক্যাটাগরিতে করেন তখন গুগলের কাছে কপি মনে হইতে পারে, হ্যাঁ র্যাম র্যাম নিয়ে এখানে কথা বলছে, র্যাম নিয়ে ওইখানেও কথা বলছে, তাহলে এটা হয়তো কপি হইতে পারে। তো গুগল এরকম মনে করতে পারে, যার কারণে অনেকেই ক্যাটাগরি অফ রাখে। তবে আমি অন রাখছি। আমি আমার যদি প্রয়োজন মনে হয় যে হ্যাঁ আমার আমার ক্যাটাগরি বেশি হয়ে যাচ্ছে, আমার এলোমেলো কি আমার মানে এলোমেলো হয়ে যাচ্ছে পোস্ট, তখন আমি ক্যাটাগরি অফ করে দিই, সেটা প্রয়োজনের উপর ডিপেন্ড করে। কিন্তু ই কমার্স সাইট গুলাতে ক্যাটাগরি অন রাখা হয়, কারণ হচ্ছে আলাদা আলাদা লোক আলাদা আলাদা ক্যাটাগরিতে ঢুকে প্রোডাক্ট চুজ করতে পছন্দ করে। সো ক্যাটাগরিটা অনেক সময় ই কমার্স ওয়েবসাইট ওয়ালারা ক্যাটাগরিকে অন রাখেন। তো আমরা এটা বুঝতে পারলাম ক্যাটাগরিটা অন রাখবো কি অফ রাখবো, কি রাখা উচিত। তারপরে আমরা এটার প্রয়োজন নাই তেমন, অথর চিপস এটা দরকার নাই, এটা প্রয়োজন নাই। বাকি যা আছে এটার প্রয়োজন নাই, আপাতত আমাদের এসইওর কাজে এইগুলা লাগবে না। দেন আমরা যদি সোশ্যাল দেখি, এইখানে আপনি আপনার যত অ্যাকাউন্টস আছে অ্যাকাউন্ট গুলা অ্যাড করবেন। মানে আপনার যে এই অ্যাকাউন্ট গুলা যে আপনার ফেসবুক ইউআরএল, এইটা যে আপনার ফেসবুক, এই টুইটার অ্যাকাউন্টটা যে আপনার, ইনস্টাগ্রামটা যে আপনার, আপনার ওয়েবসাইটের সাথে আপনি যখন আপনার মানে সোশ্যাল সাইট গুলাকে কানেক্ট করবেন তখন কিন্তু সেটা গুগলের উপরেও একটা ইফেক্ট পড়বে যে হ্যাঁ এই লোক আসলে একটা ব্র্যান্ড। তা সে সব জায়গায় তার কমিউনিটি মেনটেন করে, তার ইউটিউব চ্যানেল আছে, তার হচ্ছে ফেসবুক পেজ আছে, তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রাম পেজ আছে। এই যে ব্যাপারগুলা এটা কিন্তু গুগলের উপরেও ইফেক্ট পড়ে। কারণ আপনি যদি দেখেন, আমি যখন গুগলে সার্চ করতেছি ইউসুফ মুন্সি লিখে, সরি লিঙ্কডইন চলে আসছে, যখন আমি সার্চ করতেছি গুগলে ইউসুফ মুন্সি লিখে আমার প্রথম রেজাল্টটা কিন্তু লিঙ্কডইনের, তারপরে এটা হচ্ছে আমার লোকেশনের ম্যাপস থেকে, এইটা হচ্ছে ইউটিউব থেকে, এইটা আমার ওয়েবসাইট, এইটা আমার ওয়েবসাইট। আমার একটা ওয়েবসাইটের সর্বোচ্চ একটা দুইটা, আপনি যদি যে কোনো জিনিস লিখে যদি গুগলে সার্চ করেন একটা ওয়েবসাইট একবারই র্যাঙ্ক করায়। যেমন ধরেন ডিজিটাল মার্কেটিং লিখে যদি আপনি সার্চ করেন, দেখেন এই জায়গাতে এক একটা ওয়েবসাইট আসছে, একটা ওয়েবসাইট দুই তিনবার আসে নাই, খুবই কম, মানে খুব কম সম্ভাবনা থাকে একটা ওয়েবসাইট দুই তিনবার আসা। কিন্তু এই জায়গাতে আমার ওয়েবসাইট কিন্তু দুইবার আসে। একটা পেজে, একটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, আই মিন সার্পে রেজাল্ট থাকে হচ্ছে 10টা। আপনার এই 10টাকেই আপনাকে কভার করতে হবে। এখন কেউ আমাকে খুঁজতে এসে একটা রেজাল্ট দেখলো আমার, বাকি অন্য মানুষের
তখন সে কোনটাতে ক্লিক করবে, যা দেখলো আমাকে পাইলো না, সে বিরক্ত হতে পারে। যখন আপনি ব্র্যান্ডিং করবেন, আমাদের ক্লাস লেস দ্যান 1 মিনিট, ক্লাস কেটে যেতে পারে, আমরা সবাই সেম লিংকে ক্লিক করে আবার আমরা ক্লাসে জয়েন করব যদি কেটে যায়। তো আমরা এই যে লিংক গুলা দেওয়া আছে, এটা আপনি চেষ্টা করবেন যেন এই পেজটাকে, পুরা সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজটাকে পুরা সম্পূর্ণ আপনি দখল করতে পারেন। কারণ যদি আপনি সম্পূর্ণটাকে দখল করতে পারেন, তখন আপনার ভিজিটর যেটাতে ক্লিক করুক না কেন, সে আপনারই কোনো ওয়েবসাইটে যাবে। আপনার ওয়েবসাইটে যাক, না হলে আপনার টুইটারে যাক, আপনার না হলে আপনার ইনস্টাগ্রামে যাক, না হলে আপনার লিঙ্কডইনে যাক, যে কোনো জায়গায় আপনার কাছেই যাবে। সেটা কিন্তু ইম্পর্টেন্ট। আর আপনি কিন্তু শুধু ওয়েবসাইট দিয়া টোটাল পেজটাকে কভার করতে পারবেন না, যে কারণে আপনার এই যে সোশ্যাল সাইট গুলো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যেন এগুলো র্যাঙ্ক করে গুগলে এবং পেজটাকে দখল করে, পুরা সার্চ ইঞ্জিন পেজটাকে দখল করে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো আমাদের ক্লাসটা হয়তো কেটে যাচ্ছে, আমরা এগেইন আবার জয়েন করি, দেন আবার লেকচারে ফিরে আসি। আমরা যখন আমাদের ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করাবো, ওয়েবসাইটের পাশাপাশি যদি আমরা তার ফেসবুক পেজ, তার ইনস্টাগ্রাম পেজ, তার লিঙ্কডইন পেজ, এগুলা যদি মানে আমরা যদি র্যাঙ্ক করাইতে পারি, তাহলে সেটা কিন্তু আমাদের জন্য অবশ্যই ভালো। কারণ আমাদের যে ভিজিটর, আমাদের যে ট্রাফিক, তারা যদি এসে আমার ওয়েবসাইটে ক্লিক না করেও আমাদের ওয়েবসাইটে 2টা পেজ শো করলো, আমাদের ইনস্টাগ্রামে শো, তবুও কিন্তু সে আমাদের কাছে আসতেছে। তো যতদূর সম্ভব আমরা আমাদের পুরা পেজটা দখল করার চেষ্টা করব। তবে কিছু কিছু টার্গেটেড কিওয়ার্ডে আপনি পুরা পেজ কোনোদিনও দখল করতে পারবেন না, উল্টা একটা লিংক, আপনার ওয়েবসাইটের একটা লিংকে আপনি আনতে পারবেন কিনা সন্দেহ। চেষ্টা করতে হবে, অবশ্যই যথেষ্ট চেষ্টা করে আপনাকে সেই একটা লিংকে আনতে হবে। তো আমরা এইখানে এইখানে আমরা আমাদের যত সোশ্যাল সাইট আছে আমরা এখানে কানেক্ট করার চেষ্টা করব। তার মধ্যে আমিও কিছু কিছু ছেড়ে রাখছি, ইউটিউব চ্যানেল এখনো কানেক্ট করাইনি। তো এইখানে আমাদের ফেসবুকে যদি ফেসবুকে কোনো অ্যাপ ব্যবহার করি, অ্যাপের আইডি আমরা এখানে ব্যবহার করতে পারি। টুইটারের এখানে ব্যবহার করতে পারি। তারপরে পিন্টারেস্টের কোড বসে, অ্যাকচুয়ালি পিন্টারেস্ট ওয়েবসাইটের সাথে কানেক্ট করার জন্য ওরা একটা কোড দেয়। সেই কোডটা লাইক যেরকম আপনার গুগল সার্চ কনসোল কোড দেয়, সেম ভাবে পিন্টারেস্ট একটা কোড দেয়। সেই কোডটা আমাদের অ্যাকাউন্টে নিয়ে এসে, ওয়েবসাইটের মধ্যে নিয়ে এসে বসাইতে হয়। দেন পিন্টারেস্ট আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়। এই কানেক্ট করার কিন্তু যথেষ্ট প্রয়োজনীয়তা আছে, আমি বারবার বোঝানোর চেষ্টা করব। আমরা সবাই কিন্তু আমাদের ওয়েবসাইটের সাথে সাথে সোশ্যাল সাইট গুলাতে আমরা অ্যাক্টিভ থাকবো এবং আমরা কাজ করব। এতে কি হবে, আপনার ব্যাকলিংকস পাবেন, আলাদা আলাদা সোশ্যাল সাইট থেকে আপনি ব্যাকলিংকসও পাবেন, প্লাস ট্রাফিকও পাবেন। এটা কিন্তু খুবই জরুরি। এখানে অনেকগুলো সোশ্যাল সাইটের নাম আমার এখানে দেওয়া আছে, আপনারা যারা জানেন না কতগুলো সোশ্যাল সাইট আছে, পৃথিবীতে কিন্তু অনেক সোশ্যাল সাইট আছে। একটু গুগল করলে বুঝতে পারবেন যে কতগুলো সোশ্যাল সাইট আছে। জাস্ট এ মিনিট, আমাকে 1 মিনিট একটু সময় দিন, জাস্ট এ মিনিট। হ্যালো, শুনতে পাচ্ছেন কি? সরি, আসলে আমার বাসায় কিছু গেস্ট ছিল, আমি মানে
গেস্ট যারা ক্লাস করাইতেছিলাম ওনারা চলে যাচ্ছিল, তো তাই 1 মিনিট সময় দিলাম। তো যাই হোক, আমরা ক্লাসে ফেরত আসি। হ্যাঁ, আমরা পিন্টারেস্টকে এইভাবে কানেক্ট করবো এই জায়গাতে। তো আমরা সোশ্যাল দেখলাম, তারপরে টুলসটা হচ্ছে টুলস এর মধ্যে কিছু সেটিংস আছে যেখান থেকে আমরা আরো অনেকগুলা কাজ করতে পারবো। এর মধ্যে ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট, আপনি যে কাজগুলা করছেন সেই কাজগুলাকে ইম্পোর্ট করে রাখতে পারেন। ফাইল এডিটর, এটা করতে পারেন। বাল্ক এডিটর, এখান থেকে কিছু কাজ আছে যেটা আমাদের কাজে দিবে, সবগুলা কাজে দিবে না। এখানে ফাইল এডিটর থেকে আমরা robot.txt ফাইল ক্রিয়েট করতে পারবো এই জায়গা থেকে। robot.txt কি সেটা আমরা সামনে বুঝে যাব। আমি robot.txt নিয়ে এইখানে একটু কালকে একটা এখানে লেখা আছে robot.txt। robot.txt কি এবং সেটা কিভাবে কাজ করে আমরা এটা প্র্যাকটিক্যালি সামনে দেখে নিব। নাও আমাদের কথা হচ্ছে আমরা এইভাবে আমাদের ইয়োস্ট এসইও প্লাগইনটাকে কমপ্লিট সেটআপ করে নিব, যেন ইয়োস্ট এসইও প্লাগইন আমাদের কাজকে আরো সহজ করে দেয় এবং আমাদের সাথে কমপ্লিটলি মানে এসইও করতে সাপোর্ট দেয়, আমাদের ভুলগুলা সে ধরে দেয়। এখন আমরা মোটামুটি ইয়োস্ট এসইও সেটআপ করার পরে আমাদের নরমালি যে কাজ থাকে, আমরা আমাদের ব্লগিং করার জন্য আমরা পোস্টে আসি। পোস্ট থেকে অ্যাড নিউ অথবা অল পোস্ট, যাদের অল পোস্ট আছে তারা পোস্ট এখান থেকে দিতে পারে, যাদের পোস্ট নাই তারা ডিরেক্ট অ্যাড নিউতে আসতে পারে। এর আগে আমরা এখানে ক্যাটাগরিতে যেতে পারি। পোস্ট থেকে ক্যাটাগরিতে আসার পরে এইখানে আপনি দেখেন আমি কিছু ক্যাটাগরি তৈরি করে রাখছি। আমি এখনো ব্লগিং স্টার্ট করিনি, তবে ব্লগিং স্টার্ট করার আগে আমি কিছু ক্যাটাগরি তৈরি করে রাখছি। ক্যাটাগরি হচ্ছে আমার একটা ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, একটা ক্যাটাগরি হচ্ছে এসইও, একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমি আপাতত এই 3টা ক্যাটাগরিতে কাজ মানে ব্লগ লিখবো আর কি, যার জন্য আমি এটা করে রাখছি। তবে যেটা ইম্পর্টেন্ট ম্যাটার সেটা হচ্ছে আপনি যে ক্যাটাগরি তৈরি করলেন সেই ক্যাটাগরির নেম, মানে নাম দিলেন ডিজিটাল মার্কেটিং। তার মানে যদি আপনার মানে ওয়েবসাইট র্যাঙ্ক করে ডিজিটাল মার্কেটিং এ, তাহলে আপনার যে ক্যাটাগরির পোস্ট র্যাঙ্ক করবে সেটার জন্য কিন্তু আপনার এই ক্যাটাগরিটা ইম্পর্টেন্ট ভূমিকা রাখবে। সো আপনি ক্যাটাগরির নামটা যে নামে দিচ্ছেন ডিজিটাল মার্কেটিং, আপনার স্লাগ এর মধ্যে এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং কে আমরা ব্যবহার করছি যাতে এর সাথে এর মিল থাকে। মানে কিওয়ার্ডকে প্লেস করার, আপনি যে কিওয়ার্ডকে নিয়ে কাজ করতেছেন সেই কিওয়ার্ডটাকে প্লেসমেন্টের জায়গা আর কি, যে এটা হচ্ছে আপনার কিওয়ার্ড, আপনি এখানে প্লেস করবেন, এখানে আপনি কিওয়ার্ড প্লেস করবেন। সো আপনার স্লাগে কিওয়ার্ড থাকবে, মেইন যেখানে প্লেস করবেন সেটা হচ্ছে আপনার ডিসক্রিপশন। আপনি এই জায়গাতে দেখেন এইটা হচ্ছে আমার এসইও, মানে ইয়োস্ট এসইও যেটা আমি সেট আপ করছি সেটা থেকে আমার এইখানে এই রেজাল্টটা দিচ্ছে। এই যে এখানে একটা ব্লু, একটা গ্রিন আছে, একটা ইয়েলো আইকন আছে। এই যে দুইটা আইকন আছে, এই দুইটা আইকন হচ্ছে আমার ইয়োস্ট এসইও প্লাগইন আমাদেরকে দিচ্ছে যে আমি যে ডিসক্রিপশনটা লিখছি আমার ক্যাটাগরির এগেইনস্টে, সেই ডিসক্রিপশনটা আসলে আদৌ কি এসইও ফ্রেন্ডলি হয়েছে নাকি এসইও ফ্রেন্ডলি হয়নি। তো আমার এইটা যদি আপনি দেখেন আমার এসইওটা হচ্ছে, এসইও স্কোর হচ্ছে ইয়েলো, মানে ওকে, এসইওটা চলবে মানে। আর এইটা হচ্ছে রিডেবিলিটি, মানে পড়তে কেমন হচ্ছে, এটা হচ্ছে গুড, মানে এটা ভালো হয়েছে। যদি আপনার এইটার তিনটা কালার থাকে, একটা হচ্ছে গ্রিন মানে বেস্ট, এক কথায় গুড দেওয়া আছে, গুড ভালো হয়েছে। যদি ইয়েলো থাকে মানে ওকে চলবে, খারাপ হয় নাই, খুব বেশি ভালো হয়নি। যদি রেড থাকে তাহলে আপনার এসইও ঠিকঠাক মতো হয়নি, ভুল হয়েছে। আপনারা একটু মন দিয়ে শুনবেন, মনে রাখবেন। কথা হচ্ছে যদি গ্রিন হয়, আপনি যখন কোনো পোস্ট করবেন, কোনো প্রোডাক্ট আপলোড করবেন, আপনার যে কাজটা থাকবে আপনি যখন পোস্ট করবেন, প্রোডাক্ট আপলোড করবেন, এই যে সময়টা, এই সময়টাতে যদি আপনার যে ইয়াটা থাকবে, আপনার যে এসইও প্লাগইনটা থাকবে, প্লাগইনটা যে রেজাল্ট দিচ্ছে সেই রেজাল্টটা যদি গ্রিন হয় তাহলে মানে বেস্ট, মানে ভালো হয়েছে, গুড হয়েছে, ভালো হয়েছে। যদি ইয়েলো হয় তাহলে মোটামুটি চলবে, ওকে। আর যদি রেড হয় তাহলে সেটা চলবে না, আমাদেরকে সেটা আবার
কাজ করতে হবে, অপটিমাইজ করতে হবে এবং ভালো করতে হবে। সো এখানে আমরা আমাদের মুখ্য বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা চেষ্টা করব যেন আমাদের প্রত্যেকটা জায়গাতে, এটা আমার ক্যাটাগরি পেজে আমি যতদূর পারছি ততটুকু করছি। কারণ হচ্ছে ক্যাটাগরি পেজের অনেকগুলো সমস্যা, যেটা টাইটেল নাই, এটার মনে করেন যে ইয়া নাই, এটার কোনো সাব হেডিং ব্যবহার করা যায় না, অনেকগুলো সমস্যা আছে ক্যাটাগরিতে ডিসক্রিপশন লেখায়। তারপর আমরা চেষ্টা করব যেন এটা যতদূর সম্ভব আমরা এসইও স্কোর বাড়ানোর জন্য। তো আমরা ক্যাটাগরিটা দেখলাম, ক্যাটাগরিতে আমি প্রত্যেকটা ক্যাটাগরিতে সেই ক্যাটাগরি এগেইনস্টে কি লেখা যায় সেরকম ভাবে এমন ভাবে লিখছি যেন আমার ফোকাস যে কিওয়ার্ডটা, মানে ফোকাস আমার ওয়েবসাইটের ফোকাস কিওয়ার্ড কি, আমি একজন ডিজিটাল মার্কেটার, এইটা আমার ফোকাস কিওয়ার্ড। দেখেন আমি ডিজিটাল মার্কেটিং আমি আমার ক্যাটাগরির ডিসক্রিপশনের মধ্যে রাখছি, ডিজিটাল মার্কেটিং। মানে আমি আগেই বলেছিলাম আমাদের ক্লাসে, আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন, কতটুকু মনে আছে আমি জানি না, আমি কিন্তু আপনাদের এটা সম্পর্কে বলছি। টাইটেল অপটিমাইজেশন, এই যে ইউআরএল এর মধ্যে কিওয়ার্ড থাকবে, টাইটেলের মধ্যে কিওয়ার্ড থাকবে, মেটা ডিসক্রিপশনের মধ্যে মানে এত ক্যারেক্টারের হবে এবং তার মধ্যে কিওয়ার্ড থাকবে, মেটা ডিসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড থাকবে, টাইটেলের মধ্যে কিওয়ার্ড থাকবে। এই যে কিওয়ার্ড থাকার ব্যাপার, আমরা কোথায় কোথায় কিওয়ার্ড প্লেস করতেছি, মেটা ডিসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড প্লেস করতেছি, টাইটেলের মধ্যে কিওয়ার্ড প্লেস করতেছি, এই জিনিসগুলাই কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করব তখন খেয়াল করব। আমরা যখন ডিসক্রিপশন লিখতেছি এর মধ্যে যেন আমাদের টার্গেটেড ফোকাস যে কিওয়ার্ড গুলা, এই ক্যাটাগরি এখন আমার মানে আমার ব্লগিং এর জন্য হোক কিংবা ই কমার্সের জন্য হোক, যখনই আমরা ডিসক্রিপশন লিখবো কোনো একটা পোস্টে, তখন আমরা আমাদের টার্গেটেড কিওয়ার্ডকে আমাদের ডিসক্রিপশনের মধ্যে রাখবো, টাইটেলের মধ্যে রাখবো। সো আমি এখানে দেখেন কয়েকটা কিওয়ার্ডকে আমাদের ফোকাস টার্গেটেড আমার যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডকে আমি ঢোকানোর চেষ্টা করছি ডিসক্রিপশনে। যেমন ধরেন আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি ডিজিটাল মার্কেটিং কে ঢুকাইছি, তারপরে ঢুকাইছি হচ্ছে এমডি ইউসুফ মুন্সি, আমি এই নামে র্যাঙ্ক করতে চাই, এমডি ইউসুফ মুন্সি লিখলে আমাকে খুঁজে পাওয়া যাবে, এই নামে র্যাঙ্ক করতে চাই। ডিজিটাল মার্কেটার আরো একবার আসছে, ডিজিটাল মার্কেটার কয়েকবার আসছে। তো তারপরে আমার আরো একটা টার্গেটেড কাজ হচ্ছে টিপটপ অনলাইন মার্কেট প্লেস, মানে টিপটপের হয়ে আমি কাজ করি, টিপটপ আমার প্রতিষ্ঠান। সো আমি চাই আমার নামের সাথে টিপটপও আসুক। সো আমি টিপটপকেও সাথে নিয়ে চলার চেষ্টা করেছি। এইরকম ভাবে আমরা আমাদের যে ডিসক্রিপশন লিখবো আমাদের ওয়েবসাইটের মধ্যে, যখনই পোস্টের হোক, ক্যাটাগরির হোক, যাই হোক, আমরা এখানে দেওয়ার চেষ্টা করবো। এখানে ট্যাক্স আছে, আর একটা ধাপ হচ্ছে ট্যাক্স। ট্যাক্স এর মধ্যে আমরা আমাদের ওয়েবসাইট রিলেটেড কিছু ট্যাক্স দিব। নাও আমি কোনো ট্যাক্স দেই নাই, আমার ওয়েবসাইটটা নতুন ওয়েবসাইট, আমি এখানে কোনো ট্যাক্স দেই নাই। আমরা আমাদের ওয়েবসাইটে ট্যাক্স ব্যবহার করব, ট্যাক্সও সেম আমরা ডিসক্রিপশন দিয়ে আমরা এসইও ফ্রেন্ডলি করে ট্যাক্স ব্যবহার করব, যেভাবে আমরা ক্যাটাগরি ব্যবহার করলাম। ট্যাক্স কি? ট্যাক্স হচ্ছে আমরা যে মানে যে টপিকে লেখালেখি করি ওটা একটা শর্ট মানে মানে সংকেত টাইপের বোঝানো হয় আর কি, যে হ্যাঁ মানে এইটাতে এইটা বোঝাচ্ছে এরকম। তো আমরা ট্যাগ দেওয়ার চেষ্টা করব। তবে আমাদের এইখান থেকে পোস্ট করার জন্য আমরা ডিরেক্ট অ্যাড নিউ পোস্ট এইখানে আসি। এইখানে আসার পর, সরি লোড হইতে একটু সময় নিচ্ছে, আমরা দেখলাম ক্যাটাগরি ট্যাগস, কিন্তু আমরা পোস্ট করার জন্য, ব্লগিং করার জন্য আমরা আসবো হচ্ছে পোস্টে, পোস্ট থেকে অ্যাড নিউ পোস্টে। অ্যাড নিউ পোস্টে আসার পরে আপনার সামনে এইরকম একটা মানে ইন্টারফেস আসবে, যেখানে আপনি লেখালেখি করবেন। এইখানে লেখালেখি করার জন্য দেখেন ইউজ এসইও প্লাগইন যেটা, সেটা এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে, যে হ্যাঁ আমি যে কাজ করব আমার কাজের সাথে যেন সে কমপ্লিট আমাকে সাপোর্ট করে। আমি যে কাজটা করব, আমরা যে পোস্টটা করব, যে টপিক নিয়ে কাজ করব, সেই টপিকটা আমরা ঠিক মতো এসইও করতেছি কিনা সেটা যেন ঠিকঠাক মতো হয়, সেটা সাপোর্ট দেওয়ার জন্য ইউজ এসইও প্লাগইন অলরেডি এখানে সেট আপ হয়ে গেছে। আমরা আমাদের টাইটেলটা দেব এই জায়গাতে, আমাদের টাইটেল থাকবে এই জায়গাতে, এবং স্টার্ট রাইটিং আমরা আমাদের যত লেখা আছে আমরা এই জায়গাতে সম্পূর্ণ লেখাটাকে বসাবো। সো আমরা আজকে যেটা দেখলাম, আজকে আমরা এই পর্যন্তই ধারণা রাখবো। আগামী ক্লাসে আমরা যখন নেক্সট আমার এসইও ক্লাস হবে, তখন আমরা ডিরেক্ট একটা পোস্ট এখানে করে একদম কমপ্লিট এসইও ফ্রেন্ডলি করে, যেন আমার পোস্টটা 100-এ 100
এসইও ফ্রেন্ডলি হয়, এসইও তে যেন আমাদের স্কোর গ্রিন থাকে, সেরকম ভাবে আমরা একটা পোস্টকে অপটিমাইজ করব, যেন আমার পোস্টটা বেস্ট কোয়ালিটির এসইও অপটিমাইজড এসইও ফ্রেন্ডলি পোস্ট হয়, সেটা দিয়ে খেয়াল রেখে আমরা একটা পোস্ট অপটিমাইজ করবো। নাও আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত শেষ। কারণ হচ্ছে আমরা এই অপটিমাইজের কাজটা যদি প্র্যাকটিস না করি, কারণ আমার মনে হয় এখানে দু একজন এরকমও আছেন যাদের আজ পর্যন্ত ওয়ার্ডপ্রেসের এই যে ড্যাশবোর্ড, এই যে লগ ইন পেজটা, অ্যাডমিন প্যানেল, এর সাথে অনেকেরই দেখা হয় নাই, আগে কখনো দেখা হয় নাই এই পেজের সাথে। সো এটা যদি আমরা রেগুলার প্র্যাকটিস না করি তাহলে কিন্তু আমরা এটা মনে রাখতে পারবো। এই কারণে আমাদের মানে মোটামুটি এটাতে টুকটাক প্র্যাকটিস করার প্রয়োজন আছে, কোথায় কোন সেটিংস আছে, কোথেকে কি করা হয়, এই যে ব্যাপারগুলো আমরা এটা অবশ্যই খেয়াল রাখবো, অবশ্যই খেয়াল রেখে করব, মনে রাখার চেষ্টা করব এবং রেগুলার প্র্যাকটিস করার চেষ্টা করবো, যাতে আমাদের মানে এটা আমাদের সাথে থাকে, আমাদের মনে থাকে, আমাদের নেক্সট কাজ করতে কোনো সমস্যা না হয়, এটা খুবই জরুরি। তো আমরা আজকের ক্লাসের যে মানে মুখ্য বিষয় সেটা আমরা কমপ্লিট করলাম। এখন আপনাদের মধ্যে আজকের ক্লাস সম্পর্কে কারো যে কোনো ধরনের কোশ্চেন থাকলে ডিরেক্ট এখন কোশ্চেন করেন আমাকে, আমি সাধ্যমতো চেষ্টা করতেছি রিপ্লে করার। যদি কেউ কোথাও না বুঝে থাকেন, না না বুঝতে পারেন, কোশ্চেন করেন। ইউসুফ ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ইউসুফ ভাই, পারমালিংকটা যদি আরেকবার দেখাইতেন তো, জি জি যদি সময় হয় আপনার। জি, অবশ্যই সময় হবে। আমার গেস্ট অলমোস্ট চলে গেছে, সময় এখন পুরাই সময়, কোনো সমস্যা নাই। পারমালিংক হচ্ছে আমরা যে কোনো ওয়েবসাইটের ড্যাশবোর্ডে ঢোকার পর, সেটিংসে গেলে নিচে আছে পারমালিংক, দেখতে পাচ্ছেন কি? ওয়েবসাইট থেকে সেটিংস থেকে পারমালিংক, ড্যাশবোর্ডের সেটিংস থেকে পারমালিংকে আসার পর আমরা এটাকে পোস্ট নেম এইটাতে রাখবো। আমরা আমাদের পারমালিংকে এইটা সিলেক্ট করে রাখবো, অন্য কোনোটাতে আমরা সিলেক্ট করে রাখবো না। মানে নরমালি আমরা সব সময় পোস্ট নেম এটা সিলেক্ট করে রাখবো। বুঝতে পারছেন কি? আচ্ছা, ঠিক আছে ভাই, ওকে। তারপর যদি অন্য কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেন করতে পারেন। কোশ্চেন না আসার দুইটা কারণ হইতে পারে। প্রথম, হয় আমি কিচ্ছু বুঝি নাই, মাথার উপর দিয়ে গেছে, আর নাইলে মানে একদম কমপ্লিট বুঝে গেছি। এইটা হচ্ছে দুইটা কারণ। যে কমপ্লিট বুঝছে তার থেকে কোশ্চেন আসবে না, আর একটা হচ্ছে আমি কিছুই বুঝি নাই, সব আমার মাথার উপর দিয়ে গেছে, আমি কোশ্চেন কি করব? এইটা হচ্ছে কারণ। এখন যদি এরকম কোন একটা কারণের মধ্যে যদি আপনি কমপ্লিট বুঝে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ যে আমি আপনাকে কমপ্লিট বুঝাইতে পারছি। আর যদি কারো মাথার উপর দিয়ে যেয়ে থাকে তাহলে সে আপনি মানে কোশ্চেন না করে বসে থাকার থেকে আপনি জিজ্ঞেস করেন, আমি আপনাকে আবার বোঝানোর চেষ্টা করি। তাহলে মোটামুটি আমরা সবাই কমপ্লিট বুঝে গেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি বোঝাইতে পারতেছি, এটা আমার কাছে ভালো লাগতেছে যে আমি চেষ্টা করতেছি বোঝানোর এবং বোঝাইতে পারতেছি। তাহলে কি আজকের ক্লাস এই জায়গাতে শেষ করব নাকি? আচ্ছা, আরো কিছু কথা বলে যাই এই জায়গাতে, যেটা হচ্ছে আমাদের এইখানে ড্যাশবোর্ডে কিন্তু অনেকগুলা মানে টুলস আছে, অনেকগুলা অপশন আছে যেগুলাতে আমরা যাইনি। যেগুলাতে না যাওয়ার কারণ হচ্ছে এগুলা কিন্তু আমাদের প্রয়োজন হবে না তাই যাইনি। তারপরে যদি আমি একটু মানে ইয়া করে যাই আর কি,
এগুলো যদি একটু দেখায় যায়, ক্লাস কি আরো বাড়াবো? আপনারা কি বলেন, বাড়াবো নাকি শেষ করবো? কেউ একজন? ক্লাস কি বাড়াবো? এহসান ওয়াহাব ভাই কিছু বলবেন? না ভাইয়া, ক্লাস বাড়ায়েন না আর। ও আচ্ছা, ক্লাস বাড়াবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে থাক, আজকের এই পর্যন্তই। যতটুকু শেখা গেল আশাবাদী ভালো কিছু হবে। তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা আগামী ক্লাস শনিবারে করব। আমাদের যদিও ক্লাস নেক্সট ক্লাস হচ্ছে রবিবার, তারপর আমরা নেক্সট ক্লাস করব শনিবারে, একটা ক্লাস করব, রবিবারেও ক্লাস করব। যতগুলা ক্লাস নেওয়া সম্ভব আমরা চেষ্টা করব ক্লিয়ার করার জন্য। সামনে ঈদ আসতেছে, হয়তো সময় কম পাওয়া যাইতে পারে। সো আমরা চেষ্টা করব অবশ্যই যত দ্রুত করা যায় আর কি। আর আপনারা আর একটা ব্যাপার আমি বলে যাই, সেটা হচ্ছে আপনারা ক্লাস মডিউলের দিকে নাও বেশি ফোকাস করার দরকার নেই যে আমরা কোন ক্লাস করতেছি, কোনটা পাচ্ছি। ক্লাস মডিউলটা সবাই সেভ করে রাখেন। আমাদের কোর্স যখন কমপ্লিট হবে তখন শুধু মিলায়া দেখবেন যে কোনটা পাইছেন আর কোনটা পান নাই। কারণ হচ্ছে প্রয়োজনের তাগিদে কোনোটা আগে আসে, কোনোটা পরে যায়। যেটা যখন মানে দেওয়ার প্রয়োজন হয় তখন সেটা দিতেছি, আর যখন যেটা পরে আসলে ভালো হয় তখন সেটা পরে দিতেছি। এই কারণে মডিউলটা একটু চেঞ্জ হচ্ছে, এলোমেলো হচ্ছে। তো আমরা মানে হতাশ হব না, আশাবাদী যতটুকু আমাদের ক্লাস মডিউলে আছে তুলনামূলক আমরা এর থেকে বেশি পাবো। কম কম তো হবেই না, আমরা আশাবাদী এর থেকে বেশি পাবো, আমরা কম কম পাবো না। তো মোটামুটি আমরা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে ফেলবো আশা করতেছি খুব দ্রুতই। আজকের মতো এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ক্লাস শনিবার, সবাই মনে রাখবেন শনিবারে আমরা সেম টাইমে আবার উপস্থিত হচ্ছি ওয়ার্ডপ্রেস নিয়ে। আল্লাহ হাফেজ।